আসসালামু আলাইকুম। 44th বিসিএসের ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের ফরেন পলিসির চ্যালেঞ্জগুলো কি কি এবং বাংলাদেশের ফরেন পলিসিতে কি কি রিফরমেশন বা সংস্কার প্রয়োজন। তো এই প্রশ্নটা কিন্তু আগামীতে যারা 45th বিসিএস বা তার পরবর্তীতে 46th বিসিএস বা অন্যান্য বিসিএসে ভাইবা বোর্ড ফেস করবেন তাদেরকেও কিন্তু এই প্রশ্নটি রিপিট করতে পারে। তাহলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে চ্যালেঞ্জগুলো কি কি এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতির কি কি সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন, এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর দেবার ক্ষেত্রে আমাদেরকে কতটুকু উত্তর দিতে হবে ভাইবা বোর্ডে, সেটি মুখ্য বিষয়। তো আপনারা যারা ভাইবা প্রার্থী তাদেরকে অনেকবার আমি বলেছি যে ভাইবা বোর্ডে আপনাকে বাড়তি উত্তর দেওয়াটাও যেমন নম্বর কমে যায়, তেমনি কমতি উত্তর দেওয়াটাও কিন্তু নম্বর কমে যায়। এখানে আপনাকে স্পেসিফিক আনসার দিতে হবে এবং টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা বাংলাদেশের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান, অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বাংলাদেশের এই পররাষ্ট্র নীতি কেন গ্রহণ করা হয়েছে বা কোন পরিস্থিতিতে এই পররাষ্ট্র নীতি প্রণয়ন করা হয়েছে? মূলত 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যখন পাকিস্তানের কাছ থেকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলো, তখন সেই সময় বৈশ্বিক প্রেক্ষাপটে একটি যুদ্ধ চলছিল যেটিকে বলা হয় কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। ফরমার দুই সুপার পাওয়ার সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই যুদ্ধ চলমান ছিল এবং সেটির প্রভাব কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে পড়েছিল। যে কারণে সেই সময়কালীন যে সরকার, 71 সালে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী যে সরকার বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে নীতিটি গ্রহণ করলো সেটি হচ্ছে বৈশ্বিক রাজনীতিতে কোনো রাষ্ট্রের পক্ষে আমরা না, কোনো রাষ্ট্রের বিপক্ষে আমরা না। কেননা সদ্য স্বাধীন আমরা একটি রাষ্ট্র, আমাদের অবকাঠামোগত উন্নয়ন করবার জন্য, অর্থনৈতিক উন্নয়ন করবার জন্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে সম্পৃক্ত করবার লক্ষ্যে কোনো রাষ্ট্রের পক্ষে আমরা না, কোনো রাষ্ট্রের বিপক্ষে আমরা না। কেননা ছোট্ট একটি ভূখণ্ড, অধিক জনগোষ্ঠী নিয়ে ছোট্ট একটি রাষ্ট্র, কোনো রাষ্ট্রের পক্ষে কোনো রাষ্ট্রের বিপক্ষে গেলে পারে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে, জাতীয় স্বার্থ চরিতার্থে ব্যাহত হবে। সে কারণে আমরা কোনো রাষ্ট্রের পক্ষে না, কোনো রাষ্ট্রের বিপক্ষে না। এটাই 1971 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে নতুন সরকার গঠিত হবার পরেই এই পররাষ্ট্রনীতি অনুসরণ করা হলো, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান। এবং সেটির প্রেক্ষাপটে কিন্তু আমরা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় সম্পৃক্ত হলাম, বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমরা আমাদের যেটি ডিপ্লোম্যাটিক রিলেশনস বা অন্যান্য যে রিলেশনস সেটি বিল্ড আপ করলাম। এখন সেটি তো সেই 70 দশকের বিষয়, অর্থাৎ 1972 এর বিষয়। এখন আমরা 2025 সালে আছি। তো সেই বিদ্যমান পররাষ্ট্রনীতি বা সেই পররাষ্ট্রনীতিটাকে ধরে রেখে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব কিনা, এটি মূলত আমাদের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ, কিংবা এটি আমাদের পররাষ্ট্রনীতিতে সংস্কার। এখন আসি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটকে বলা হচ্ছে এটা বাইপোলারিটি। এখন আসলে ইউনিপোলারিটি বলি বা বাইপোলারিটি বলি বা মাল্টিপোলারিটি বলি, এটি কেউ কেউ বাইপোলারিটি বলে থাকে। বাইপোলারিটির মধ্যে একটা পক্ষ হচ্ছে আমেরিকার নেতৃত্বে, আরেকটা পক্ষ হচ্ছে রাশিয়া বা চীনের নেতৃত্বে। আবার কেউ কেউ একটি মাল্টিপোলারিটি বিশ্বকে বলছে, এটা বিতর্কিত বিষয়। তো যাই হোক, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বৈশ্বিক রাজনীতির পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল রাজনীতির সাথে টিকে থাকতে হলে এবার বাংলাদেশের বিদ্যমান পররাষ্ট্রনীতি যেটি রয়েছে, ট্র্যাডিশনাল ফরেন পলিসি, তার কিছুটা পরিবর্তন বা তার কিছুটা সংস্কার প্রয়োজন। এখন আসি বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো কী কী। আমি যদি খুবই সংক্ষেপে বলি, ভাইবা উপযোগী উত্তর আমি পরে বলছি, আগে বিষয়টা বিশ্লেষণ করব। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বা বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো, সেটি যদি আমি গ্লোবাল অ্যাসপেক্টে বলি, মানে গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রে বলি, তাহলে রাইট নাও গ্লোবাল পলিটিক্সে যে রাষ্ট্রগুলো সুপার পাওয়ার, সে রাষ্ট্রগুলোর মনোযোগের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, বে অফ বেঙ্গলের পাশে অবস্থিত হওয়ার কারণে বিশ্বের যারা পরাশক্তি, বিশেষ করে যারা সুপার পাওয়ার এবং পটেনশিয়াল সুপার পাওয়ার এবং গ্লোবাল পাওয়ার, তারা অলমোস্ট প্রত্যেকে বাংলাদেশকে কাছে পেতে চাচ্ছে বা বাংলাদেশকে পাশে পেতে চাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে বেছে নিতে হবে সে কার সাথে থাকবে বা কার বিপক্ষে যাবে, কার পক্ষে যাবে। সেকেন্ড যে ইস্যু, সেটা হচ্ছে রিজিওনাল পলিটিক্সে। রিজিওনাল পলিটিক্সে বিশেষ করে বাংলাদেশের রিজিওনাল যে দুটি পাওয়ারফুল রাষ্ট্র, একটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না এবং একটা হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া। এই দুটি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কনফ্লিক্ট রয়েছে। কাজে দুটি রাষ্ট্রই কিন্তু আমাদেরকে চাচ্ছে। এখন আমাদেরকে বেছে নিতে হবে আমরা কোন রাষ্ট্রের পক্ষে যাব বা কোন রাষ্ট্রের বিপক্ষে যাব, বা কীভাবে আমরা ব্যালেন্সিং ফরেন পলিসি প্রণয়ন করব।
তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের যে জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে, বিশেষ করে আমরা জানি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ বা পিভট টু এশিয়া, এই সমস্ত টার্মিনোলজির প্রেক্ষাপটে যদি বাংলাদেশের অবস্থানকে আমরা ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে কিন্তু বাংলাদেশ, চীন, রাশিয়া, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে কিংবা এই সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে আমাদের জাতীয় স্বার্থকে চরিতার্থ করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকে তো আমাদের পাশে চাচ্ছে, কাছে চাচ্ছে। এরপরে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা ট্র্যাডিশনালি আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আসছি, বিশেষ করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে, তারপরে বিভিন্ন এক্সপোর্টের ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে, বিশেষ করে আরএমজি এক্সপোর্ট এবং আমাদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট, এটার ক্ষেত্রে আমরা পার্টিকুলার একটা রিজিয়নকে এতদিন ইম্পর্টেন্স দিয়ে আসছি। বিশেষ করে আরএমজির ক্ষেত্রে আমরা ইউরোপ এবং আমেরিকাকে গুরুত্ব দিচ্ছি। এরপরে আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের ক্ষেত্রে আমরা মিডল ইস্টের রাষ্ট্রগুলোকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু আমরা এর অল্টারনেটিভ মার্কেট এখন পর্যন্ত খোঁজার কিংবা আবিষ্কার করার, সেটি আমাদের কিন্তু খেয়াল করতে হবে। অর্থাৎ এই বিষয়টি কিন্তু আমাদেরকে দেখতে হবে, কারণ এখনও যদি শুধু তাদের উপর আমরা বাস্ট হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের জন্য একটা ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে। এরপর আমাদের বেশ কিছু ইস্যুজ আছে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু। দীর্ঘদিন যাবৎ প্রায় 11 লক্ষ প্লাস রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, তাদেরকে আমরা মিয়ানমারে ফেরত পাঠাতে পারছি না। এটাও কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির একটা বড় চ্যালেঞ্জের একটা ব্যাপার। এরপরে ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দেম। বিশেষ করে বাংলাদেশের জিও পলিটিক্যাল বা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে লোকেশন, বে অফ বেঙ্গলের পাশে হয়, আমাদের ক্লাইমেট ডিপ্লোমেসিকে গুরুত্ব দিতে হচ্ছে, বা এই ক্লাইমেট অ্যাডাপ্টেশন, এই বিষয়গুলোর সাথে আমাদের সম্পৃক্ত হতে হচ্ছে। তো এগুলো মূলত অল্প কথায় যদি বলা হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে, আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে, ভূ রাজনীতির প্রেক্ষাপটে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বাংলাদেশকে যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে বা আগামীতে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। কেননা বাংলাদেশ কখনোই স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র না, পৃথিবীতে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ না। তারপরে বাংলাদেশ তো অবশ্যই স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র না। আমাদের যে ন্যাশনাল পাওয়ার, সেটি অনেক দুর্বল। আমাদের ন্যাচারাল রিসোর্সেস থেকে শুরু করে, আমাদের মিলিটারি পাওয়ার থেকে শুরু করে, আমাদের ইকোনমিক পাওয়ার থেকে শুরু করে, এটি কখনো আমরা স্বয়ংসম্পূর্ণ না। আমরা বিশ্বের অনেক রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট। তো এই ডিপেন্ডেন্ট হওয়ার কারণে কিন্তু আমরা আমাদের ফরেন পলিসি প্রণয়নের মধ্য দিয়ে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে কিপ করে, এটা কিন্তু সো মাচ ডিফিকাল্ট। এবার আসি আমাদের পররাষ্ট্রনীতিতে কী কী রিফরমেশন বা কী কী সংস্কার প্রয়োজন। যদি আপনি আপনার পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো ফাইন্ড আউট করতে পারেন, ইন দ্যাট কেস আপনি কিন্তু এর রিফরমেশন কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তো রিফরমেশনের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, সংস্কারের ক্ষেত্রে যেটা বলতে পারি, আসলে গ্লোবাল পলিটিক্সে আলটিমেটলি নো স্টেট ইজ আলটিমেটলি ফ্রেন্ড অর এনিমি। পৃথিবীতে কোনো রাষ্ট্র কিন্তু আপনার শত্রু বা বন্ধু না। অর্থাৎ চিরস্থায়ী শত্রু বা চিরস্থায়ী বন্ধু বলে গ্লোবাল পলিটিক্সে কোনো কনসেপ্ট নেই। তো প্রতিটি রাষ্ট্র তার ন্যাশনাল ইন্টারেস্টের কারণে কিন্তু আপনার সাথে সম্পর্ক রাখতে চায় বা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। কাজে যে রাষ্ট্রগুলোর মধ্যে বাইলেটারাল কনফ্লিক্ট আছে, সেই রাষ্ট্রগুলো অবশ্যই প্রতিটি রাষ্ট্রই আপনাকে কাছে পেতে চাইবে। এমতো অবস্থায় সেই রাষ্ট্রটিকে বেছে নিতে হবে যে আমি কার সাথে সম্পর্ক রাখলে পারে আমার স্বার্থ চরিতার্থ হবে। সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করার প্রয়োজন, কিংবা ট্র্যাডিশনাল যে ফরেন পলিসি সেটি রিফরমেশনের প্রয়োজন। এখন আমাদের বর্তমান যে ফরেন পলিসি, বিদ্যমান যে ফরেন পলিসি, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান, এটি থেকে আসলে আমরা বিচ্যুতি হতে পারবো না বা এখান থেকে আমরা সরে আসতে পারবো না। কেননা যদি আমরা গ্লোবাল পলিটিক্সে বা রিজিওনাল পলিটিক্সে কিংবা জিও পলিটিক্সে যদি আমরা কোনো একটি রাষ্ট্রের প্রতি বায়াসড হই, তাহলে আরেকটি রাষ্ট্র থেকে কিন্তু আমরা সাহায্য, সহযোগিতা, কোঅপারেশন, অ্যাসিস্ট্যান্স কোনো দিক থেকে আমরা কিন্তু সেটি পাবো না। এই কারণে কিন্তু আমাদের ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে, এবং সেটি বর্তমানে বিদ্যমান আছে, বিরাজমান আছে, এবং এটিকে ধরে কিন্তু আমাদের আগাতে হবে। এখন রিফরমেশনের ক্ষেত্রে যেটা দরকার বা সংস্কারের ক্ষেত্রে যেটি দরকার, সেটি আমাদেরকে আরেকটু সময় উপযোগী হতে হবে। অর্থাৎ 72 সালে বিদেশ নীতি আর 2025 সালে বিদেশ নীতি তো এক না, কেননা 72 সালে বিশ্ব ব্যবস্থা আর 2025 সালে বিশ্ব ব্যবস্থাও এক না। সে কারণে আমাদের সংস্কারের যে জায়গাটি, সেটি হচ্ছে আগে অলরেডি আমি বলেছি, সেটা আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করার ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ককে আরও বেশি মজবুত করতে হবে, ইকোনমিক ডিপ্লোমেসিকে, কমার্শিয়াল ডিপ্লোমেসিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, আমাদের মিলিটারি ডিপ্লোমেসিকে গুরুত্ব দিতে হবে, এরপরে আমাদের ক্লাইমেট ডিপ্লোমেসিকে গুরুত্ব দিতে হবে, এনভায়রনমেন্ট ডিপ্লোমেসিকে গুরুত্ব দিতে হবে, এবং একই সাথে আমাদের ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে। তারপরও আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের যে নেবারিং যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে ইন্ডিয়া আছে, মিয়ানমার আছে, মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যুতে কনফ্লিক্ট আছে, ইন্ডিয়ার সাথে আমাদের বিভিন্ন ইস্যুতে কনফ্লিক্ট আছে, এবং এগুলো বিশেষ ভাইবোটের প্রশ্নগুলো করছে। বাইলেটারাল কনফ্লিক্ট আছে, বিশেষ করে বর্ডার কিলিং থেকে শুরু করে আরও অনেক ইস্যুতে ইন্ডিয়ার সাথে আমাদের ঝামেলা আছে।
কাজেই আমরা এতদিন যাবৎ একটা রেজিম দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকার কারণে বা ক্ষমতা থাকার সুবাদে ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা রেখেছে, ইন্ডিয়া সেই সম্পর্কটাকে পুঁজি করে তাদের জাতীয় স্বার্থকে চরিতার্থ করবার চেষ্টা করেছে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ইন্ডিয়ার সাথে কি আমরা ডিফেন্সিভ খেলবো নাকি অফেন্সিভ খেলবো, নাকি ইন্ডিয়ার সাথে আমরা ফ্রেন্ডলি রিলেশনস বিল্ড আপ করবো, না কীভাবে সম্পর্ক রাখবো। তো আমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক দিক থেকে শক্তিশালী, বিশেষ করে ইন্ডিয়ার যে ন্যাশনাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার, তারপরে মিলিটারি পাওয়ার, তাদের যে প্যাট্রিয়টিজম, তার সব দিক থেকে ওয়ার্ল্ড পলিটিক্সে তার যে গ্রহণযোগ্যতা, সব দিক থেকে ইন্ডিয়া আমাদের চেয়ে শক্তিশালী রাষ্ট্র। তার সাথে আমরা কনফ্লিক্ট করে কিন্তু আসলে আলটিমেটলি আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করতে পারবো না। আবার তারা যেহেতু ইন্ডিয়া যেহেতু আমাদের নেবারিং কান্ট্রি, ইন্ডিয়া থেকে আমরা ডিটাচও হতে পারবো না। কাজে আমাকে দেখতে হবে যে ইন্ডিয়ার সাথে কার কার ঝামেলা আছে, বিশেষ করে চায়নার ঝামেলা আছে, পাকিস্তানের ঝামেলা আছে। কাজে এই রাষ্ট্রগুলোর সাথে এমন সম্পর্ক রাখতে হবে যাতে এককভাবে ইন্ডিয়া তার যে আধিপত্যবাদী নীতি বা ইন্ডিয়ার খামখেয়ালি যে নীতি আমাদের উপরে সে ইমপ্লিমেন্ট করতে না পারে। এটাও কিন্তু আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে একটা সংস্কার বা একটা রিফরমেশনের প্রয়োজন। তো আলটিমেটলি এখানে ভাইবা উপযোগী উত্তরটা তাহলে কি দিতে হবে? আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এটা অলমোস্ট 10 মিনিটস থেকে 11 মিনিটস, বাট ভাইবা বোর্ডে আপনাকে টোটালি রাখবে 10 মিনিট। এখন যদি আপনি একটা প্রশ্নের উত্তর লিখিতর মতো করে 10 মিনিট 15 মিনিট বলেন, তাহলে তো আপনার নম্বর হবে না এবং তারা তো এত কথা শুনবে না। কাজে ভাইবা এবং লিখিত এবং প্রিলি তিনটা পরীক্ষার মধ্যে ডিফারেন্স রয়েছে। ভাইবা বোর্ডে একজন প্রার্থীর ম্যাচুরিটি বা তার পার্সোনালিটি আসলে জাজ করা হয়, তার ট্যালেন্ট, তার মেরিট, তার সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার, তার কনভিন্স পাওয়ার, তার নেগোসিয়েশন পাওয়ার, এগুলো আসলে জাজ করে। তো আলটিমেটলি এখানে ভাইবাতে কি আনসারটা দিতে হবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো কি কি, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কি কি সংস্কার প্রয়োজন। এত কথা আমি যা বলেছি সেগুলোকে আমি যদি সামারি করি, তাহলে স্যার বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আমরা বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট, আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপট, ভূ রাজনীতির প্রেক্ষাপট, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থা এবং অন্যান্য সব দিক থেকে যদি বিশ্লেষণ করি, তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে আমাদের বিদ্যমান যে পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটি আমাদের পররাষ্ট্রনীতির মূল চ্যালেঞ্জ। কেননা বৈশ্বিক বিভিন্ন শক্তি আমাদেরকে তাদের পাশে পেতে চাচ্ছে। তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখা, সবার সাথে বিশেষ করে ব্যালেন্স সম্পর্ক রাখা, এটা স্যার আমাদের পররাষ্ট্রনীতির একটা বড় চ্যালেঞ্জ। তো আমাদের পররাষ্ট্রনীতিতে কী কী সংস্কার প্রয়োজন? স্যার আমাদের পররাষ্ট্রনীতিতে সংস্কার প্রয়োজন বলতে এখানে যেটা আমি বুঝি, আমাদের যে বিদ্যমান পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে কিছুটা পরিবর্তন করা যৌক্তিক বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের এতদিন যাবৎ যে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে আমরা যে সমস্ত অঞ্চলগুলোকে গুরুত্ব দিয়ে আসছি, সেটার বিকল্প আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্কটা রেখেছি সেই সম্পর্কে একটা পরিবর্তন আনতে হবে এবং আমাদের বিশেষ করে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছি। এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আমাদের জাতীয় স্বার্থ চরিতার্থ করবার জন্য আমাদের জলবায়ু কূটনীতিকে গুরুত্ব দিতে হবে। আর রোহিঙ্গা সমস্যা স্যার দীর্ঘদিন যাবৎ একটা ঝুলে আছে, এটি আমাদের আর্থসামাজিক জীবনযাত্রার উপরে বিরূপ প্রভাব ফেলছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরেকটু পরিবর্তন দরকার। তো সংক্ষেপে এই কথাগুলো সংক্ষেপে বলাটা খুবই মুশকিল। আপনারা যারা ভাইবা প্রার্থী তাদেরকে আরও সংক্ষেপে বলবার জন্য আমি উদ্বুদ্ধ করব। এবং আপনি ভাইবা বোর্ডে কত নম্বর পাবেন এটা ডিপেন্ড করবে আপনার যে আনসারটি আপনি দিচ্ছেন তার স্টার্টিংটা কীভাবে দিচ্ছেন এবং তার ফিনিশিংটা কীভাবে দিচ্ছেন, এবং আনসারটা দেওয়ার ক্ষেত্রে আপনি ওয়ার্ডগুলো কীভাবে চুজ করছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আপনি আনসারটা দেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন ওয়ার্ড ইউজ করছেন, সেটা লজিক্যাল নাকি ইললজিক্যাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো গাইড বই পড়ে আসলে আপনার ভাইবা ভালো হবে না। আপনাকে পেপার পত্রিকা পড়তে হবে, টেলিভিশন দেখতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর ভাইবা বোর্ডের সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য আপনাকে স্পেসিফিক আনসার দিতে হবে, টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে। তো আমার যারা ভাইবা প্রার্থী তাদেরকেও আমি এইভাবে আনসারগুলো শিখিয়ে থাকি ক্লাসে। আপনারা যারা ভাইবা প্রার্থী তাদেরকেও আমি এগুলো বলছি। আমি মিলন স্যার, আমি প্রফেশনাল একজন বিসিএসের শিক্ষক। বর্তমানে 45th BCS, 45তম BCS আমার ভাইবা ব্যাচে অ্যাডমিটেড চলছে, অ্যাডমিশন চলছে। সো আপনারা এই জাতীয় ভিডিওগুলো আমার যে ইউটিউব চ্যানেল আছে মিলনস BCS কেয়ার, এখানে প্রচুর ভিডিও আছে বিসিএসের ভাইবা প্রস্তুতির শীর্ষক, এবং এই আলোচনাগুলো আপনাদের বিসিএসের ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ। 45th BCS এখান থেকে প্রশ্ন করতে পারে, অনেক প্রশ্ন করতে পারে এখানে। বাংলাদেশের ফরেন পলিসিটা কী, বাংলাদেশের ফরেন পলিসির উদ্দেশ্য কী, বাংলাদেশের ফরেন পলিসির লক্ষ্য কী, বাংলাদেশের ফরেন পলিসির চ্যালেঞ্জগুলো কী কী, বাংলাদেশের ফরেন পলিসির সংস্কার কোথায় কোথায় করা প্রয়োজন, বাংলাদেশের ট্র্যাডিশনাল ফরেন পলিসি কি বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে যথেষ্ট কিনা, বা এই ফরেন পলিসি কোনো পরিবর্তন দরকার কিনা, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন দরকার, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে রয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জটা কী, কিংবা বৈশ্বিক রাজনীতিতে বা আঞ্চলিক রাজনীতিতে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় স্বার্থ চরিতার্থে বাংলাদেশে কোন কোন নীতির প্রয়োজন, পরিবর্তন করা প্রয়োজন,
এই প্রশ্নগুলো করতে পারে। আপনি ফরেন সার্ভিসে আসলে পারে, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আসলে পারে, আপনি অমুক সার্ভিসে আসলে পারে, আপনি এই জায়গাগুলোতে কিভাবে সরকারকে পরামর্শ দিবেন, সরকারকে সুপারিশ করবেন, কর্তৃপক্ষকে সুপারিশ করবেন, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই ব্যাপারে অবগত করবেন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ইদানিং করা হচ্ছে। অর্থাৎ আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কী আছে, আপনার মধ্যে ইনোভেশন আইডিয়া কী আছে, এগুলো কিন্তু বের করার চেষ্টা করা হচ্ছে। তো আমার ভাইবা ক্লাসে আমি বারবার করে বলছি, আমার ভাইবা ক্লাসে আমার ভাইবা স্টুডেন্টদেরকে আমি ঠিক এই কথাগুলোই তাদের বলার চেষ্টা করি যে দেখো তুমি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট, কি তোমার ব্রিলিয়ান্ট রেজাল্ট, ইট ডাজেন্ট ম্যাটার টু দেম। ইনফ্যাক্ট তোমাকে ভাইবা বোর্ডে তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে লজিক্যালি বোঝাতে হবে যে স্যার এই সমস্যা সমাধান করবার জন্য লজিক হচ্ছে এইগুলো, এবং এটা অত্যন্ত হামলি, অত্যন্ত পোলাইটলি এটা উপস্থাপন করতে হবে। তাহলে আপনি সর্বোচ্চ নম্বর পাওয়াটা আশা করতে পারেন। এখন আপনি প্রিলিমিনারি পাস করেছেন, লিখিত পাস করেছেন, আপনি তো মেধাবী ছেলে, মেধাবী মেয়ে, এটা তো আর প্রমাণ করার কিছু নেই। কিন্তু আপনাকে ভাইবা বোর্ড যখন আপনি ফেস করছেন, তখন সেই ভাইবা বোর্ডে আপনি কতটুকু লজিক্যাল, আপনার শব্দচয়ন, আপনার বাচনভঙ্গি, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করবে যে আপনি কত মার্কস পাবেন। সর্বশেষ একটা কথাই বলবো, ভাইবার জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। সেই প্র্যাকটিসটা মেন্টালি প্রিপারেশন, ইনফরমেশনের প্রিপারেশন, এবং সেগুলোর এক্সপ্রেশন বা অ্যাপ্রোচের প্রিপারেশন, যেগুলো আমার ভাইবা ক্লাসে প্রচুর প্র্যাকটিস করা। আমি আপনাদেরকেও বলবো যে আপনারা এগুলো প্র্যাকটিস করেন, আশা করছি সর্বোচ্চ নম্বর পাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।